তোর বাপের ভুঁড়ির উন্নতি হচ্ছে দিন দিন, বুঝলি? কেমনি কি? আমি হাজার খেয়েও 1 ইঞ্চিও ভুঁড়ি বানাতে পারি না, কিন্তু তোর বাপ একবেলা খেয়ে ড্রামের মতো ভুঁড়ি হয়েছে। ভাবা যায়? শিকদার রুমে এসে বিছানায় বসতে বসতে বলল আনান, তুমি আবার শুরু করেছো? আর একবারও যদি আমার বাবাকে নিয়ে কিছু বলেছো তবে ভালো হবে না, বলে দিচ্ছি। তুই কি করবি রে, ভুঁড়িওয়ালা বাপের মেয়ে? তোর দৌড় আমার জানা আছে। তোর বাপের পেট ভর্তি ভুঁড়ি, আর তোর মাথা ভর্তি ব্রেনের পরিবর্তে ভুঁড়ির গিজগিজ করছে। আনান্না রে, তুই যদি এবার না থামিস তবে তোর সাথে ব্রেকআপ। সারা জীবনের সাথে তোর এই বাড়িতে আসার পথও আমি বন্ধ করে দিব। আনানের জন্য এই কথাটুকুই যথেষ্ট। চুপসানো মুখে তাকিয়ে থাকে শিকদার দিকে। তুই আর তোর ভাই দুজনেই হিটলারের বংশধর। তোদের মনে দয়া মায়া কিচ্ছু নেই। এভাবে ব্রেকআপের কথা শুনলে আমার বুকের ভেতরে হাতুড়ির ঘা পড়ে রে। কিন্তু তুই যদি এসব বুঝতি, এতই যদি কষ্ট পাও, তবে আমার বাবাকে নিয়ে এমন কথা কেন বলো? গুরুজনকে সম্মান করতে হয়, জানো না? আনানের মুখের দিকে তাকিয়ে শিকদার খুব খারাপ লাগে। বেচারার ব্রেকআপের কথা শুনেই চোখ মুখ কালো হয়ে গেছে। শিকদা কিছু না ভেবেই টুপ করে আনানের কপালে একটা চুমু দিয়েই দৌড়ে রুম থেকে পালায়। আনান শিকদার এমন কাণ্ডে হতভম্ব হয়ে গেছে। শিকদা যে এমন কিছু করতে পারে তা ওর কল্পনায়ও ছিল না। বাছা আনান, এ কি হলো তোর? প্রেমিকার ঠোঁটের ছোঁয়া আকস্মিক পেয়ে গেলি? সাধু বাছা, সাধু। আহা, এমন প্রেমিকা যেন বাংলার ঘরে ঘরে হয়। আনান বুকে হাত দিয়ে ধপ করে শিকদার বিছানায় শুয়ে পড়ে। স্যারের ফোন পেয়ে তাহমিদ সন্ধ্যার পরে মেডিকেলে গিয়েছিল। ওর বাসায় ফিরতে ফিরতে রাত হয়। কুহুকে ফোন করে জানিয়েছিল ওর আসতে রাত হবে। ওর অপেক্ষা না করে কুহু যেন খেয়ে নেয়। তাহমিদ মেডিকেলের কাজ শেষ করে স্যারের সাথে তার বাসায় যায়। সেখানে রাতের খাবার খেয়ে তবেই বাসায় ফেরে। তাহমিদ রুমে এসে দেখল কুহু ঘুমিয়ে পড়েছে। সে আর কুহুকে না জাগিয়ে ফ্রেশ হয়ে এসে কুহুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভাঙলে কুহু নিজেকে তাহমিদের বুকে আবিষ্কার করে। ওর ঘুম ঘুম চেহারায় হাসির রেশটা ফুটে ওঠে। সে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে তার প্রাণপ্রিয় মানুষটাকে। ভোরের আলো ফুটতেই তাহমিদ আর আনান বেরিয়ে পড়ে ফুলতলার উদ্দেশ্যে। তারা সকাল 10টার মধ্যেই ফুলতলায় পৌঁছে যায়। আজ সন্ধ্যায় তাহমিদকে মেডিকেলে যেতে হবে, তাই ওরা ভোরেই যাত্রা শুরু করেছে। দৃষ্টি ঘুম থেকে জেগে ফোনের দিকে নজর যেতেই দেখল সবুজের অনেকগুলো মেসেজ। সবুজ বেশ কয়েকবার ফোনও দিয়েছে ওকে। সাইলেন্ট থাকায় দৃষ্টি বুঝতে পারেনি। সবুজ ওকে কোনো মেসেজে ফোন রিসিভ করতে বলেছে, কোনো মেসেজে ওকে অশ্লীল গালিগালাজ করেছে, কোনো মেসেজে দৃষ্টির বাবাকে গালি দিয়েছে, আবার কোনো মেসেজে মামলা তুলে নিতে বলেছে। এত সব মেসেজের মাঝে একটা মেসেজ দৃষ্টির মনোযোগ আকর্ষণ করলো। মেসেজটাই একটা লিংক দেওয়া। দৃষ্টি কৌতূহলী হয়ে লিংকে ক্লিক করে। সকালে কায়েসের ঘুম ভাঙল ফোনের রিংটোনের শব্দে। সে ফজরের নামাজ আদায় করে আবারও ঘুমিয়েছিল। কয়েকদিন থেকে চিন্তায় ঘুম আসে না, বিধায় ফজরের নামাজের পর আবারও ঘুমায়। কায়েস চোখ কষলে ফোনটা হাতে নিয়ে দেখল আননোন নাম্বার থেকে ফোন এসেছে। কায়েস ফোনটা রিসিভ করেই বুঝলো সবুজ ফোন দিয়েছে। এই জানোয়ার, তোকে আমি ফোন দিতে নিষেধ করেছি, এটা তোর মাথায় থাকে না? এখন তোর জন্ম নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আর যদি তুই আমাকে ফোন করিস তবে আমি পুলিশের কাছে যাব। কায়েস ঘৃণার সাথে কথাগুলো বলে ওঠে। হাব্বে, তোর সাথে কথা বলার জন্য আমি পস্তাচ্ছি না, বুঝলি? আমি তোকে একটা কথা জানাতে ফোন করেছি। তোর ফোনে দেখ, একটা ভিডিও পাঠিয়েছি। তোর মুখে থুতু মারি, বুঝলি? শোন, ফোনটা রাখ। সবুজের কথা শুনে কায়েস স্তম্ভিত। কোনো মানুষ এতটা বেয়াদব হতে পারে? কায়েস ফোনের মেসেজ অপশনে গিয়ে একটা ভিডিও পায়। কোনো কিছু না ভেবেই ক্লিক করে ভিডিওতে। শিউলি ঘরে এসে দেখলো কায়েস বিছানায় মাথা নিচু করে বসে আছে। সে বেশ কয়েকবার ডাকলেও কায়েস সাড়া দেয় না। শিউলি চিন্তায় অস্থির হয়ে কায়েসের শরীরে ঝাঁকুনি দিতে থাকে। ডাকে, কায়েস শুধু চোখ তুলে তাকায়। শিউলিকে কিছুই বলে না। শিউলি কায়েসের এমন ব্যবহারে ভয় পাচ্ছে। তার একসময় নজর যায় কায়েসের হাতে থাকা ফোনের দিকে। সেখানে কোনো একটা ভিডিও চলছে। শিউলি ভুরু কুঁচকে তাকিয়ে ফোনটা হাতে নেয়। ভিডিওর দিকে চোখ যেতেই তার হাত পা কাঁপতে থাকে। শিউলি, দৃষ্টি কোথায়? এই মুহূর্তে আমাদের মেয়েটার পাশে থাকা দরকার।
তুমি তাড়াতাড়ি করে ওকে ডাক দাও। কায়েস অনেকক্ষণ পরে ধাতস্থ হয়ে শিউলিকে বলে, কিন্তু সে যতই নিজেকে শক্ত দেখাক না কেন, ভেতর থেকে সে ভেঙে পড়েছে। মনে হচ্ছে তার বুকের পাঁজরে কেউ যেন পেরেক মেরেছে। কায়েস কয়েকবার বললেও শিউলির ওঠার নামই নেই। এসব কি দেখলো সে? তার মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে গেল। সে নিজের মেয়ের ভালোবাসাকে সাপোর্ট দিয়েছিল, আজ কি তার কারণেই মেয়েটার এই দুর্দশা? কি ব্যাপার শিউলি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি এখনই দৃষ্টিকে ডাকো। কায়েসের ধমক শুনে শিউলি উঠে ধীর পায়ে দৃষ্টি রুমের দিকে যায়। শিউলি ধীরে ধীরে দৃষ্টিকে ডাকছে। তার শরীরে এক ফোঁটাও শক্তি অবশিষ্ট নেই। শিউলি বেশ কয়েকবার দৃষ্টিকে ডাকে, কিন্তু দৃষ্টি কোনো সাড়া দেয় না। শিউলি ভাবল, দৃষ্টি বোধ হয় এখনো ঘুমাচ্ছে। এদিকে সকাল 10টা বেজে গেছে, সেই খেয়াল শিউলির নেই। শিহাব এসে মায়ের কাছ থেকে খাবার চাচ্ছে, কিন্তু শিউলি এখনো পর্যন্ত রান্নাই করেনি। কায়েস ঘর থেকে বেরিয়ে এসে দেখল শিউলি এখনো দৃষ্টিকে ডাকেনি। এতে কায়েসের ভীষণ রাগ হয়। সে শিউলির দিকে অগ্নি দৃষ্টি হেনে নিজেই যায় দৃষ্টিকে ডাকতে। অনেকক্ষণ ডাকার পরেও যখন দৃষ্টি দরজা খোলে না, তখন কায়েস ভয় পায়। সে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। এত ডাকার পরেও যখন দৃষ্টি দরজা খুলল না, কায়েস তখন শিহাবকে সাথে নিয়ে অনেক কষ্টে দরজাটা ভেঙে ফেলে। ঘরে ঢুকেই ওরা সবাই স্তব্ধ হয়ে ফ্যানে ঝুলন্ত দৃষ্টির দিকে তাকিয়ে থাকে। সম্বিত ফিরলে শিউলি চিৎকার করে কাঁদতে থাকে। কায়েস ধপ করে মেঝেতে বসে পড়ে, আর শিহাব ভয়ে কাঁপছে। শিউলির চিৎকারে ঘরের চার দেয়াল মাঝেই আশ্রে পড়ছে যেন। বাইরে থেকে কেউই জানতে পারল না নিজের স্বামীর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে এক কিশোরী নিজের জীবনের অধ্যায়ের ইতি টেনেছে। কায়েস মেঝের সাথে সেটে গেছে। সে দাঁড়ানোর শক্তিটাও হারিয়েছে। শিউলি চেষ্টা করছে মেয়েকে নামানোর, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর ছুটে যায় কায়েসের কাছে। ও দৃষ্টির আব্বু, তুমি আমার মায়ারে নিচে নামাও না, আমার মায়ার কষ্ট হইতাছে। তুমি দেখতেছো না আমার মায়াটা মইরা যাইবো তো, তুমি এত নিষ্ঠুর কেন? এই কথা বলেই শিউলি জ্ঞান হারায়। কায়েস একবার মেয়ের দিকে আরেকবার শিউলির দিকে অসহায়ের মতো করে তাকায়। শিহাবের যখন হুঁশ আসে, তখন ও দৌড়ে বাবার রুমে এসে বাবার ফোনটা হাতে নিয়ে তাহমিদকে ফোন করে। ওরা যখন ফুলতলার রাস্তায় ঢুকেছে, তখনই কায়েসের ফোন আসে। তাহমিদ শ্বশুরের নাম্বার দেখে রিসিভ করে। আসসালামু আলাইকুম বাবা, আমরা আর কিছুক্ষণ পরেই বাড়িতে পৌঁছে যাব। ভাইয়া, আমি শিহাব, তুমি তাড়াতাড়ি এসো। কাপা কাপা গলায় এতটুকু বলেই শিহাব ফোনটা কেটে দেয়। তাহমিদ কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ভাই, তোকে এমন চিন্তিত লাগছে কেন? মামা ফোন করেছিল? না, শিহাবের ফোন ছিল, কিন্তু ও কিছুই বলল না, শুধু তাড়াতাড়ি যেতে বলল। কি হয়েছে বলতো? শিহাব তো এইরকম করে না। কথা বলতে বলতে তাহমিদ কায়েসের ফোনটাই ফোন দেয়, কিন্তু কয়েকবার ফোন করার পরেও কেউ রিসিভ করে না। এবার তাহমিদের ভয় হচ্ছে। আরো 15 মিনিট পর ওরা কায়েসের বাড়ির সামনে আসে। ড্রাইভার কয়েকবার হর্ন দেয়। অনেকক্ষণ পর শিহাব এসে দরজা খুলে দেয়। ওরা দুজন শিহাবের দিকে তাকিয়েই বুঝতে পারে কিছু একটা ঘটেছে। শিহাবও কিছু না বলে দৌড়ে ঘরের দিকে যায়। তাহমিদ আর আনানো শিহাবের পিছু পিছু যায়। দৃষ্টির ঘরে ঢুকেই ওরা যেন জমে যায়। শিউলি মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। কায়েস স্থির হয়ে বসে রয়েছে, আর সামনেই ফ্যানে ঝুলেছে দৃষ্টির দেহ। ভাই, জলদি পুলিশকে ফোন কর। আনান ব্যস্ত হয়ে যায় মামা মামিকে নিয়ে। তাহমিদ এক পা দুপা করে এগিয়ে আসে দৃষ্টির দিকে। আর একটু সময় অপেক্ষা করতে পারলি না রে বোন? আমি তোকে বলেছিলাম না আজকেই আসবো? কিসের এত তাড়া ছিল তোর? আমি কুহু বড় মাকে কি জবাব দিব? তোর বাবা মাকে কেমন করে সামাল দিব? এতটা অধৈর্য হলি কেন রে? তাহমিদের চোখে পানি। হাতের উল্টো পিঠে পানি মুছে ফোন করে বড় মার কাছে। তাকে জানায় যত তাড়াতাড়ি পারুক ফুলতলায় আসতে। তাহমিদ ওর বড় চাচুকে ফোন করে সবটা জানিয়েছে। সব শুনে তিনি তার এমপি বন্ধুকে ফোন করেছেন। তাকে বলেছেন পুলিশ যেন খুব তাড়াতাড়ি এসে ঠিকমতো তদন্ত করে। শিউলি আক্তার বারবার মোচ্ছা যাচ্ছে। আনান তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তাহমিদ দৃষ্টির দিক থেকে চোখটা ফেরাতে পারছে না। মেয়েটার চোখে মুখে বেদনার ছাপ স্পষ্ট। চোখের কোণ দিয়ে পানির শুকনো রেখা বোঝাই যাচ্ছে।
মনে হচ্ছে মেয়েটা মৃত্যুর আগে অনেকক্ষণ যাবৎ কেঁদেছে। তাহমিদ অনেক কষ্টে দৃষ্টির থেকে চোখটা ফেরায়, ধীরে সুস্থে কায়েসের পাশে বসে পড়ে, হাত রাখে কায়েসের কাঁধে। কায়েস ঘাড় ঘুরিয়ে তাহমিদের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ওঠে। একজন সন্তানহারা পিতাকে সান্ত্বনা দেওয়ার উপায় তাহমিদের জানা নেই। সে কায়েসকে কিছু না বলে শুধু শক্ত করে জড়িয়ে ধরে। আফরোজা নাজনীন তাহমিদের ফোন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই কুহু, তাহমিনা এবং সানাউল রাশেদিনের সাথে ফুলতলার দিকে রওনা দেন। যাবার পথে তারা শাহানাজ সুলতানা ও তার স্বামীকে নিজেদের সাথে নেবেন। নাজমা পারভিন তার স্বামী সহ রওনা দিয়েছেন। তাহমিদ তাদের কিছুই জানায়নি, শুধু খুব তাড়াতাড়ি ফুলতলা যেতে বলেছে। কিন্তু আনান ওর মায়ের কাছে ফোন করে সবটা জানিয়েছে, আর শাহানাজ সুলতানা ফোন করে বোনেদেরকে জানিয়েছে। তাই তারা সবাই মিলে ফুলতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আফরোজা নাজনীন কাঁদছেন। কুহু ঘটনাটা শোনার পর থেকেই মাঝে মধ্যে কাঁদতে কাঁদতে জ্ঞান হারাচ্ছে। তাহমিনা আক্তার হিমশিম খাচ্ছে দুজনকে সামলাতে। শাহানাজ সুলতানা বড় বোনের সাথে মিলিত হবার পরই এক দফা কাঁদলেন। হাজার হোক, দৃষ্টি তার ভাইয়ের মেয়ে। ছোট মেয়েটা আবেগের বশে ভুল পথে পা বাড়ালেও তারা দৃষ্টিকে দূরে ঠেলে দেননি। আজ পথ যেন শেষই হচ্ছে না। আফরোজা নাজনীন ছটফট করছেন বাপের বাড়ি যাওয়ার জন্য। তিনি অস্থির চিত্তে শুধু গাড়ির জানালার বাইরে তাকাচ্ছেন। শাহানাজ সুলতানা বারবার ড্রাইভারকে জোরে গাড়ি চালাতে বলছেন। কুহু নিস্তেজ হয়ে তাহমিনা আক্তারের কাঁধে মাথা রেখে চোখটা বন্ধ করে আছে। তাহমিনা আক্তার ছেলের জন্য চিন্তা করছেন। তার ছেলেটা এই অবস্থায় কিভাবে সবাইকে সামলাচ্ছে। আনান শিউলিকে বিছানায় শুইয়ে দিয়ে তার পাশে শিহাবকে রেখে সে তার নানুর ভাইয়ের বাড়িতে তাদের দুঃসংবাদটা জানাতে যায়। আনানের কাছ থেকে খবর পেয়ে ওর নানুর ভাইয়ের ছেলেরা, তার স্ত্রীরা সহ সবাই ছুটে আসে। শিউলির সাথে তাদের সম্পর্ক ভালো না হওয়ায় তারা কেউই এই বাড়িতে আসে না। তবে কায়েসের সাথে তাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু আজ দুঃসংবাদটা শোনার পর থেকে তারা কেউই শিউলির ওপরে রাগ করে থাকে না। কায়েসের চাস্তো ভাইয়েরাও এসেছে দৃষ্টিকে এই অবস্থায় দেখে শিউরে ওঠে। তারা দৃষ্টিকে নামাতে চাইলে তাহমিদ নিষেধ করে। সে সবাইকে বলে ব্যাপারটা পুলিশ এসেই দেখবে। পুলিশ এসে সাথে সাথেই তাদের কাজ শুরু করে দেয়। তারা দৃষ্টিকে নামিয়ে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়। আর 2-3 জন মিলে দৃষ্টির রুমটা চেক করে। চেকিংয়ের এক পর্যায়ে তারা 2টা চিঠি পায়। কায়েসকে সেগুলো দেখালে সে নিশ্চিত করে এটা দৃষ্টির লেখা। আফরোজা নাজনীনরা যখন ফুলতলায় এসে পৌঁছায় তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। পুরো বাড়ির লোকের লোকারণ্য। গাড়ি থেকে বেরিয়ে তারা 2 বোন প্রায় দৌড়ে বাড়ির ভেতরে ঢোকেন। কুহুও ফুপুদের পিছু পিছু যায়। উঠোনে পা রাখতেই নজর যায় কায়েসের দিকে। সে কুহুর ঘরের বারান্দায় বসে আছে। তার পাশে চাস্তো ভাইরাও বসে আছে। বোনেদের দেখে কায়েস ডুকরে কেঁদে ওঠে। শিউলি সেই অনেকক্ষণ আগেই জ্ঞান হারিয়েছে। তাহমিদ প্রাথমিক চিকিৎসা দিয়েছে, কিন্তু তার জ্ঞান এখনো আসেনি। দৃষ্টির লাশ বিকেলেই গ্রামে পৌঁছে যায়। দাফনের সব ব্যবস্থা আগেই করে রাখা হয়েছে। মেয়ের লাশ দাফন হলো, অথচ শিউলি শেষবারের মতো মেয়েকে দেখতে পায় না। শেষবারের মতো মেয়েকে ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তার। সানাউল রাশেদিন তার এমপি বন্ধুর সাথে কথা বলে দৃষ্টির লেখা চিঠিগুলো বাড়িতে নিয়ে আসেন। একটা চিঠি দৃষ্টি তার বাবা মাকে লিখেছে, আরেকটা লিখেছে কুহুকে। সানাউল রাশেদিন একটা চিঠি কায়েসকে, আরেকটা কুহুকে দেন। কুহু চিঠিটা হাতে নিয়ে গুম হয়ে বসে থাকে। কায়েস কাপা কাপা হাতে চিঠিটা খোলে। কি লিখেছে তার মেয়ে? প্রিয় আব্বু, আমি চলে যাচ্ছি, তুমি কষ্ট পেও না, কেমন? তোমার মেয়ে খুব খারাপ। ভুল মানুষকে ভালোবেসে আজ তোমার মেয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। আমাকে মাফ করে দিও আব্বু। আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারিনি। আমার জন্য তোমাকে সমাজের মানুষের কাছে ছোট হতে হয়েছে। বিশ্বাস করো আব্বু, আমি সত্যি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছি, কিন্তু সবুজ সেটা হতে দিল না। জানো আব্বু, আজকাল আমার এই অধপতনের জন্য আম্মুকে দায়ী করতে মন চায়। আম্মু যদি আমাকে প্রথমেই শাসন করত, তবে আমি ভুল পথে পা বাড়াতাম না। আম্মু আমাকে শাসন না করে সবুজের দিকে ঠেলে দিয়েছে। আমিও তখন ভেবেছিলাম এটাই বোধহয় ঠিক। তাই তোমার সাথে দুর্ব্যবহার করতে আমার একটুও বুক কাঁপেনি। কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম।
প্রতিনিয়ত শাশুড়ির কটু কথা অপমান সহ্য করতে হয়েছে। আর তখনই আমার বোধ হয়েছে আমি কত বড় একটা ভুল করেছি। আব্বু, তুমি তোমার এই অসহায় মেয়েকে ক্ষমা করে দিও। আজ যদি আমি এই সিদ্ধান্ত না নিতাম, তবে তোমার দিকে সমাজের মানুষেরা আঙ্গুল তুলতো, তোমাকে দেখে বলতো, ওই যে দেখ, কলঙ্কিনীর বাবা যাচ্ছে, কোথায় কি আকাম করে আসছে সেগুলো আমরা দেখেছি তো। আব্বু, সবুজ লিঙ্কটা ভাইরাল করে দিত, আমি তখন সবাইকে মুখ দেখাতাম কেমন করে। সবুজ আমাকে হুমকি দিয়েছে, আমি যদি তার বাড়িতে না যাই, মামলা তুলে না নেই, ওর মাকে জেল থেকে বের করে না নিয়ে আসি, তবে সে লিঙ্কটা ভাইরাল করে দিবে। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না আব্বু। আমি জীবন দিব, তবুও সবুজের কাছে আর ফিরবো না। তোমরা সবুজকে ছেড়ে দিও না আব্বু। আম্মু, আমি চলে যাচ্ছি। তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। আমার ছোট ভাই আর আপুকে রেখে গেলাম, তুমি আপুকে আর দুই করো না। আপুটা আমার ভালোবাসার কাঙ্গাল, তুমি তাকে একটু ভালোবাসা দিও, বিনিময়ে সে তোমাকে এক সমুদ্র সমান সম্মান দিবে। তার সত্যিকারের মা হয়ে দুনিয়াকে দেখিয়ে দাও, সৎ মায়েরাও সবসময় খারাপ হয় না। তাহমিদ ভাইয়াও খুব ভালো মানুষ, তুমি আপুকে ভালোবাসলে ভাইয়াও তোমাকে মায়ের মতোই সম্মান করবে। আম্মু, শিহাবকে আমার মতো করে মানুষ করো না, তাকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলো। দেখবে তোমার ছেলে মেয়ে তোমাকে কখনো নিরাশ করবে না। তখন হয়তো তুমি ভুলেই যাবে দৃষ্টি নামে তোমার একটা মেয়ে ছিল। আম্মু, নিজেকে পাল্টাও, মনে হিংসা রাগ পুষে রেখো না। আমার ফুপুদেরকে সম্মান করো, দেখবে তারা তোমাকে মাথায় তুলে রেখেছে। আমি চলে যাচ্ছি আম্মু, তোমার এই অযোগ্য মেয়েটাকে মাফ করে দিও মা। দৃষ্টির চিঠিটা পড়ে কায়েস হাউমাউ করে কাঁদতে থাকে। তার মেয়েটা যে কতটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে এই চিঠিটা লিখেছে সেটা ভাবতেই তার কলিজাটা ফেটে যাচ্ছে। আনানের কথায় কুহু তার জন্য লেখা দৃষ্টির চিঠির ভাঁজ খোলে। আপু, তোমার এই অপরাধী বোন আজ কিছু বলতে চাই। আমি আর আম্মু মিলে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমার নিয়তি দেখো, তোমাকে যত কষ্ট দিয়েছি তার কয়েক গুণ কষ্ট আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। তুমি মনে কোনো কষ্ট রেখো না, আমার আম্মুকে মাফ করে দিও। আমি চলে গেলে তাকে দেখার মতো আর কেউ থাকবে না। আব্বুও আম্মুর সাথে কথা বলে না, এমনকি শিহাবও আম্মুর থেকে দূরে থাকে। আমার আম্মু এই বাড়িতে পরবাসীর ন্যায় বাস করে। তুমি আমার আম্মুকে ভালোবাসা দিয়ে আমার শূন্য স্থানটা পূরণ করো। আপু, আমি যে কারণে আজ নিজেকে শেষ করে দিচ্ছি সেই ভিডিওর ব্যাপারে কিছুই জানতাম না। নিজের স্বামীর ঘরে বাবার বাড়ি থেকে নিয়ে যাওয়া বিছানায় স্বামীর সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম, কিন্তু আমার জঘন্য স্বামী যে সেই অন্তরঙ্গ মুহূর্ত গোপনে ধারণ করেছে তা আমার জানা ছিল না। এই ভিডিওকে সে তার হাতিয়ার বানিয়েছে তা আমি ঘুণ অক্ষরে টের পাইনি। সকালে যখন ভিডিওটা আমি দেখলাম, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। বারবার মনে হচ্ছিল আমার আত্মীয়দের কেউ এইসব দেখলে আমি তাদের সামনে যাব কেমন করে। সবাই আমাকে সি করবে, আমার সামনেই আমাকে নিয়ে হাসবে, আমাকে ঘৃণা করবে। এইসব ভেবেই সিদ্ধান্ত নিলাম এই দুনিয়ার মেয়াদ আমার শেষ হয়েছে। আমি যেদিন জেনেছিলাম সবুজ তোমার সাথে অসভ্যতা করতে চাইছিল, সেই দিন থেকেই আমি মনে প্রাণে ওকে ঘৃণা করি। সে তার বাবার সাথে মিলে আব্বুর কাছ থেকে শোরুম জমি লিখে নিয়েছে, আম্মুর গহনা চুরি করেছে, দিনে দিনে আম্মুর কাছ থেকে অনেক টাকাও নিয়েছে। তার বাড়িতে আম্মু অনেক কিছু দিয়েছে, তবুও সে আমার এত বড় ক্ষতি করলো। তোমরা ওকে ছেড়ে দিও না আপু, ওর কৃতকর্মের শাস্তি ওকে দিও। আমার ভাইটাকে দেখে রেখো, আব্বু ভীষণ ভেঙে পড়বে, তাকে সামলে রেখো। তোমার সংসারের সুখেরা ভেসে বেড়াক। অনেক আশা ছিল তোমার ছেলে মেয়ে হলে আমি তাদের নাম রাখবো, তার হলো না। তাহমিদ ভাইয়াকে বলো তার আসার অপেক্ষা আমি আর করতে পারলাম না। সবুজ আমাকে অপেক্ষা করতে দিল না আপু। তোমাদের থেকে চিরবিদায় নিলাম, তোমরা সবাই ভালো থেকো। দৃষ্টির চিঠিটা পড়ে কুহু নিজেকে আর ধরে রাখতে পারল না, চিৎকার করে কেঁদে ওঠে। কেউ ওকে থামাতে পারছে না। এক পর্যায়ে জ্ঞান হারায় সে। তাহমিদ ওকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আনান ও তাহমিদের ছেলেরা হন্যে হয়ে সবুজকে খুঁজছে। পুলিশরাও থেমে নেই, কিন্তু সবুজ যেন হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গেছে।
দৃষ্টির লেখা চিঠি পড়ে সবাই যেন স্তব্ধ। মেয়েটা কত কষ্ট মনে পুষে রেখেছিল, অথচ চলে যাবার আগে নিজের দায়িত্ব পালন করতে সে ভোলেনি। পরিবারের সবার জন্য চিন্তা করেছে মৃত্যুর আগ পর্যন্ত। শিউলির কোনো হুঁশই নেই। সে একবার হাসছে তো আরেকবার কাঁদছে। কুহু তার কাছে গেলে সে দৃষ্টি ভেবে কুহুকে জড়িয়ে ধরছে। কায়েসের চাচাতো ভাই এসেছে, যিনি এমপি পদে কর্মরত। তিনি সানাউল রাশিদিনের সাথে কথা বলেছেন। সানাউল রাশিদিন তার এমপি বন্ধুকে ফোন করে কথা বলছেন। তিনি জানিয়েছেন সবুজ লাপাত্তা, পুলিশ ফোর্স তাকে খুঁজে চলেছে। কায়েসের চাচাতো ভাই থানায় গিয়ে কথা বলে এসেছেন। তাহমিদ ও আনান চিন্তায় অস্থির। এত তাড়াতাড়ি সবুজ গেল কোথায়? ওরা দুজন আলোচনা করছে এখন কি করা যায়। ভেতর থেকে আফরোজা নাজরিন তাহমিদকে ডাকলে তাহমিদ ভেতরে যায়। কুহু কেঁদেই চলেছে। তাহমিদ ভেতরে আসলে আফরোজা নাজরিন ওর হাত ধরে কুহুর কাছে নিয়ে আসেন। বাপ, মেয়েটা কিছুতেই থামছে না। এখনো পর্যন্ত ওকে কিছু খাওয়াতে পারিনি। তুই একটু চেষ্টা করে দেখ তো কিছু খাওয়াতে পারিস কি না। খাবার নিয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি বড় মা। তোমরা সবাই খেয়েছো? সবাইকে খাওয়ানো শেষ। এখন কুহু খেলেই তবেই আমি আর নাজমা খাবো। তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, দুপুর হতে চললো, এখনও তুমি খাওনি। এভাবে চললে তোমার অসুখ বাড়তে সময় নিবে না। আফরোজা নাজনীন একটু হেসে খাবার আনতে চলে যায়। তাহমিদ এসে কুহুর পাশে বসে, ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বউ, এইভাবে ভেঙে পড়লে চলবে? আমি জানতাম তুমি অনেক সাহসী মেয়ে, নিজেকে কোনো অবস্থায় দুর্বল করনি। আর আজ কেন তুমি নিজেকে এত দুর্বল ভাবছো? কেন এত ভেঙে পড়েছ? এখন যখন তোমাকে সবার পাশে থাকতে হবে, তখনই তুমি এমন অবুঝের মতো কাজ করছো। এবার ওঠো, আমার সাথে চলো, ফ্রেশ হবে, এরপর আমি তোমাকে খাইয়ে দিব। আমার এখন খেতে ইচ্ছে করছে না। আপনি খেয়েছেন? আমি আপনার খেয়াল রাখতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। তোমার এখন কিছুই করতে হবে না, তুমি এখন উঠে ফ্রেশ হয়ে আসবে, চলো। তাহমিদ জোর করে কুহুকে বিছানা থেকে নামিয়ে কলপাড়ে নিয়ে যায়। ওকে ফ্রেশ করিয়ে ঘরে নিয়ে আসে। আফরোজা নাজনীন প্লেটে করে খাবার নিয়ে আসলে তাহমিদ কুহুকে জোর করে খাইয়ে দেয়। এরপর কুহুকে নিয়ে কায়েসের কাছে যায়। বাবার কাছে মেয়েকে বসিয়ে বাইরে চলে যায়। ও চাচ্ছে তারা বাবা মেয়ে কিছুক্ষণ একসাথে কথা বলুক, এতে করে তারা কিছুটা হালকা বোধ করবে। দুপুরে খাওয়ার পর আনান আর তাহমিদ কুহুর কাছে বসে এটা সেটা গল্প করছে। ভাই, আমি চারিদিকে খোঁজ খবর লাগিয়েছি, কিন্তু সবুজের কোনো পাত্তা নেই। আমি ভাবতেই পারছি না রাতারাতি একটা মানুষ কিভাবে হাওয়ায় মিলতে পারে। ও না আছে নিজের বাড়িতে, আর না আছে কোনো বন্ধুর বাড়িতে, আর না আছে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে। কোথায় যেতে পারে ওই জানোয়ারটা? ওর এমন কোনো আত্মীয় কিংবা বন্ধু আছে যারা এই বিভাগের বাইরে থাকে, যারা ওকে আড়াল করে থাকতে সাহায্য করছে? আচ্ছা, এমন আবার হয়নি তো যে ও বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় পালিয়ে যেতে পারে, বা যাচ্ছে, বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে? তাহমিদ একসাথে বেশ কয়েকটা প্রশ্ন করে। তাহমিদের কথা শুনে কুহুর কিছু একটা মনে পড়ে যায়। ও চঞ্চল চোখে তাহমিদের দিকে তাকায় এবং অস্থিরভাবে বলে ওঠে, গতবার আমি এখানে এসে দৃষ্টির সাথে অনেক গল্প করেছি। ও কথায় কথায় একবার সবুজের এক বন্ধুর কথা বলেছিল, যার বাড়ি নাকি হিলি। সবুজ নাকি প্রায়শ সেখানে যায়, আর তার বন্ধুর সাথে চুরি করে ইন্ডিয়ায়ও গেছে। দৃষ্টিকে নাকি সে বলেছিল হিলি বেড়াতে নিয়ে যাবে। কুহুর কথা শুনে আনান ও তাহমিদ সোজা হয়ে বসে। কুহু, তুই জানিস সবুজের সেই বন্ধুর নাম কি? দৃষ্টি তোকে সেই বন্ধুর নাম বলেছিল, কিংবা আর কিছু বলেছিল? নাম তো জানি না ভাইয়া, তবে দৃষ্টি বলেছিল সেই ছেলের বাবা নাকি সেখানকার ইউনিয়ন পরিষদের মেম্বার। আনান, এবার আমাদের কাজ হবে সবুজের এখানকার বন্ধুদেরকে ধরে তাদের থেকে জেনে নেওয়া তার হিলির বন্ধুটি আসলে কে। তুই তোর ছেলেদেরকে ফোন দে, সবুজদের ঘনিষ্ঠ বন্ধু রাকিব, ওকে ধরে ফেল। তারপর বাকিটা আমি দেখছি। এরপর আমাদের সেখানে যেতে হবে। আনান তাহমিদের কথা শুনে ফোন নিয়ে বাগানে চলে যায়, যেখানে গিয়ে ও কথা বলে কেউ শুনতে পারবে না। তাহমিদও কারোর সাথে কথা বলে। কুহু শুধু অবাক হয়ে দেখছে, যে ছেলেটার কয়দিন পর পরীক্ষা, সে আজ পড়াশোনা ছেড়ে এখানে পড়ে আছে। আপনি আর কয়দিন এখানে থাকবেন? পড়াশোনা তো কিছুই হচ্ছে না। এভাবে চলতে থাকলে পাশ করতে পারবেন? আপনি বরং ঢাকায় ফিরে যান। কুহু মোটেও চাচ্ছে না তাহমিদ এইসবের মধ্যে জড়াক।
যদি মনে করো তুমি বললেই আমি ফিরে যাব, তবে তুমি ভুল করবে। যে ছেলের জন্য দৃষ্টি সবাইকে কাঁদিয়ে চলে গেল, যে ছেলে তোমার সাথে খারাপ কিছু করতে চেয়েছে, তাকে আমি ছেড়ে দিব? এটা তুমি কি করে ভাবলে? তাকে ধরে পুলিশের কাছে দিয়েন, নিজেরা কিছু করতে যাবেন না প্লিজ। আইন নিজের হাতে নিবেন না। আমাকে কথা দিন, আমরা কি করব না করব সেটা তোমাকে ভাবতে হবে না। তোমার একটাই কাজ, সেটা হলো বাবাকে দেখে রাখা। আর আমরা কোথায় যাচ্ছি, কি করছি, এসব কাউকে জানাবে না। তুমি কোনো চিন্তা করবে না। আপনারা সেখানে যাবেন? আমার ভীষণ ভয় করছে। সবুজ খুব খারাপ ছেলে। ও যদি আপনার কোনো ক্ষতি করে? আমি তোমাকে চিন্তা করতে নিষেধ করেছি না? বউ, তুমি নিশ্চিন্তে থাকো। আমি কাজ শেষ করে তোমার কাছে ফিরে আসব। কুহুর কপালে ভালোবাসার পরশ এঁকে দেয় তাহমিদ। কিছুক্ষণ পর তাহমিদ আর আনান মিলে কোথাও বের হয়ে যায়। সবাই জিজ্ঞাসা করলেও কাউকে কিচ্ছু জানায় না। একটা রাইস মিলে আবদ্ধ ঘরে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে রাকিব। পাশে লাঠি, হাতে কয়েকজন ছেলে। তাহমিদ ধীরে সুস্থে রাকিবের কাছে যেয়ে বসে, চুলের মুঠি ধরে উঁচু করে রাখে রাকিবকে। শোন রাকিব, আমি তোকে কয়েকটা প্রশ্ন করব। যদি সেইগুলো সঠিক উত্তর দিস তবে তুই বেঁচে থাকবি, এটা আমি হলপ করে বলতে পারি। কিন্তু তুই যদি একটাও মিথ্যা কথা বলিস, তবে তোকে মেরে টুকরো টুকরো করে কেটে সারা দেশে ছড়িয়ে দিব। আই শিওর, কেউ তোর কোনো খোঁজও পাবে না। তাহমিদ রাকিবের মুখের বাঁধনটা খুলে দেয়। রাকিবের শরীরে এক বিন্দুও শক্তি অবশিষ্ট নেই। ওকে বেধম পিটিয়েছে তাহমিদ আর আনানের ছেলেরা। আমাকে ছেড়ে দেন ভাই, আমি যা জানি সব বলবো। বর্ডারেই সবুজের বন্ধু সিরাজের বাড়ি। ওর বাবার নাম জামাল বেগ। সবুজ এখন সেখানেই আছে। কাল বিকালেই সে বর্ডার পার হয়ে যাবে। আমাকে সবুজ গতকাল ফোন করেছিল, তখনই এসব বলেছে। রাকিব হাঁপাচ্ছে। শোন, তোকে যে আমরা এখানে এনেছি, তোকে জামাই আদর করেছি, এই সব কথা তুই কি কাউকে বলবি? যদি কখনো তোর কাছে পুলিশ আসে, কিছু জিজ্ঞাসা করে, তাদেরকে কিছু বলবি? না ভাই, আমি মরে গেলেও কাউকে কিচ্ছু বলবো না। আমাকে ছেড়ে দেন ভাই, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। এই, তোমরা ওকে পানি দাও। আর আমরা সবুজকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওকে এখানেই রাখো। ওর ফোনটা অন করে রাখো। সবুজ ফোন দিলে একে কথা বলতে দিবে, কিন্তু দেখবে এ যেন কিচ্ছু না বলে। কিরে, সবুজ ফোন করলে তুই আমাদের কথা বলবি? যদি বলিস, সাথে সাথেই তোকে জবাই করবে আমার ছেলেরা। শোন রাকিব, সবুজের ফোন তুই রিসিভ করবি, কিন্তু কিছুই বুঝতে দিবি না। আগামী 3 দিন তুই এখানেই থাকবি। আমরা এই 3 দিনে সবুজের ব্যবস্থা করে এসে তোকে ছেড়ে দিব। এই কয়দিন সুবোধ বালকের ন্যায় থাকবি, বুঝেছিস? রাকিব তাহমিদের কথায় সায় দেয়। তাহমিদ, আনান আর 7জন ছেলে মিলে রওনা দেয় হিলির দিকে। রাকিবের দেওয়া ঠিকানা অনুযায়ী ওরা পৌঁছে যায় সিরাজের গ্রামে। ওদের সাথে একজন ছেলে, তার ফুফাতো বোনের বাড়ি সেই গ্রামে। ওরা ছেলেটার বোনের বাড়িতে গিয়ে ওঠে। তাহমিদ সেই বাড়িতে যাওয়ার আগে অনেক কিছু কিনে নেয়, কারণ ওর জানা নেই তাদের পারিবারিক অবস্থা আসলে কেমন। তাই খালি হাতে একটা নতুন বাড়িতে যেতে তার খারাপ লাগছিল। সেই জন্যই আনানকে সাথে নিয়ে কাঁচা বাজার থেকে শুরু করে ফলমূল অনেক কিছুই কিনে নিয়ে যায়, কারণ ওদের এখানে একটা দিন থাকতে হবে। আগে সবুজের খোঁজ খবর নিতে হবে, এরপর সুযোগ বুঝে ওকে তুলে নিতে হবে। 2 দিন পর ওরা হিলির সেই গ্রাম থেকে বিদায় নেয়। লাঠির বাড়ির চোটে চিৎকার করছে সবুজ। চিৎকার যখন অধিক মাত্রায় শুরু করে, তখন আনান ওর মুখটা বেঁধে দেয়। তাহমিদ ওকে একাধারে মারছে। তোর জন্য দৃষ্টি আর দুনিয়ায় নেই। তুই ওর মায়ের প্রপার্টি নিজের নামে করেছিস। তুই কুহুকে খারাপ নজরে দেখেছিস। মেয়েটার ঘুম হারাম করেছিলি তুই। এবার বল, তোকে আমি কি করব? তুই কি মনে করেছিলি লুকিয়ে থাকলেই রক্ষা পাবি? তুই হিলি কেন, পাতালে থাকলেও আমি তোকে ঠিকই খুঁজে বের করতাম। হয়তো কিছুদিন দেরি হতো, কিন্তু তুই লুকিয়ে বাঁচতে পারতি না। তাহমিদ আজ যেন হিংস্র হয়ে গেছে। একের পর এক আঘাত করছে সবুজের শরীরে। আনান তাহমিদের এই রূপ দেখে ভয় পেয়ে যায়। জোর করে তাহমিদের হাত থেকে লাঠিটা কেড়ে নেয়, ওকে টেনে দূরে নিয়ে যায়। ভাই, এইভাবে মারলে ও মরে যাবে। ওকে আর মেরো না। ওকে আমরা যথেষ্টই কেলিয়েছি, এবার ওকে পুলিশে দিয়ে দেই। ঘটনাটাকে আর বেশি দূর গড়াতে দেওয়া যাবে না। একে একবার পুলিশে দিলে বড় খালু যা ব্যবস্থা করার ও করবে। আমার ইচ্ছে করছে একে এখানেই পুঁতে দিতে।
একে পুলিশে দিলে বড়জোর কয়েক বছর জেল হবে, পরে জামিনে ঠিকই বেরিয়ে আসবে, আবার নতুন করে শুরু করবে মেয়েদের জীবন নিয়ে খেলা। এটা কিছুতেই হতে দেওয়া যায় না। ভাই, বুঝতে চেষ্টা করো। প্রশাসন যদি জানতে পারে তুমি একে মেরেছো, তখন কি হবে বুঝতে পারছো? কুহুর জীবন তোমার সাথে জড়িয়ে আছে। মেয়েটা এমনিতেই অনেক কষ্ট সহ্য করেছে, এখন যদি তোমার কিছু হয়, মেয়েটাকে সামাল দিবে কে? কেমন করে সামাল দিবে তুমি বলো? ওর দিকে তাকিয়ে হলেও একে পুলিশে দাও। তাহমিদ এক পলক আনানের দিকে তাকায়। ঠিক আছে, একে পুলিশেই দিব, তবে আজ নয়, কয়েকদিন পর। তার আগে এর থেকে সকল কুকর্মের স্বীকারোক্তি নিয়ে তবেই একে পুলিশে দেব, যাতে করে কেউ একে কখনো জেল থেকে বের করার সাহস না করে। তার আগে একে ইচ্ছা মতো বানাবো, এর হাত পা ভেঙে পঙ্গু বানাবো, আর ঘটনা এমনভাবে সাজাবো যাতে করে সবাই এই হারামের অ্যাক্সিডেন্ট করেছে এইটা ভাবে। ঠিক আছে ভাই, তুমি যা বলছো তাই হবে, তবে এখন বাসায় চলো। গত 3 দিন আমরা বাড়ি ছাড়া, সবাই এখন চিন্তা করছে। তাহমিদ আর কথা বাড়ায় না, আনানের সাথে সোজা বেরিয়ে আসে। 3 দিন পর তাহমিদ সানাউল রাশিদিনের সাথে কথা বলে। তাহমিদ বড় চাচ্চুকে সবকিছু খুলে বলে। সব শুনে সানাউল রাশিদিনের চোখ কপালে উঠে যায়। তোমরা ভেতরে ভেতরে এত কিছু করেছো, ছেলেটাকে অত্যাচার পর্যন্ত করেছো, এত কিছু করেছো, তোমাদের একটুও ভয় হয়নি? আবার বলছো ঘটনাটা অ্যাক্সিডেন্টের মতো করে সাজাবে। তুমি কবে থেকে এত সাহসী হলে? আমি আগে থেকে সাহসী ছিলাম, শুধু তোমার দেখার চোখ ছিল না। আমি এসেছি তোমার সাথে আলোচনা করতে, কিন্তু তুমি সহযোগিতা না করে ঝগড়া দিচ্ছ। এখন আমার মনে হচ্ছে তোমাকে বলেই আমি ভুল করেছি। এই কয়দিন যেটা গোপন রেখেছিলাম, তুমি এখন বোধহয় সেটা প্রকাশ করে দিবে। বাই দ্য ওয়ে, তুমি তোমার ফ্রেন্ডকে বলে সবুজকে গ্রেপ্তার করানোর ব্যবস্থা করো। বড় মার চাচাতো ভাই যিনি এমপি, তাকেও বলো আমি সবুজকে বের করার ব্যবস্থা করছি। ঠিক আছে, ঠিক আছে। একটা কথা বললে হাজারটা কথা শুনিয়ে দেয়। কপাল করে এমন একটা ছেলে পেয়েছে আমার ভাই। সেভাবে দেখতে গেলে তোমার কপালও ভালো, এমন একটা জামাই পেয়েছো। তোমার 14 গোষ্ঠীতে এমন জামাই এখনো অবধি হয়নি। আমার 14 গোষ্ঠীর মধ্যে বোধ করি তুমিও আছো। আমাকে সম্মান না করলেও নিজের বংশের মানুষকে অন্তত সম্মান করতে শেখো। কেন, তুমি কি আমার বংশের বাইরের মানুষ যে তোমাকে সম্মান করা যাবে না? হায় রে মানুষ, নিজেই বলছে তাকে সম্মান না করতে। তোমার বুদ্ধি দেখছি তোমার ভুঁড়িতেই সীমাবদ্ধ। তুমি এখন এখান থেকে যাও। আজকের পর থেকে আমার সাথে কথা বলবে না। তুমি আমাকে অপমান করতে 2বারও ভাববে না। সানাউল রাশিদিন এবার রেগে গিয়েছেন। বুঝেছি, বুঝেছি, কেন তোমার সাথে কথা বলতে নিষেধ করছো। বড়মার ভাইয়ের মেয়েকে বিয়ে করেছি, তাই জামাই হিসেবে তোমার কাছ থেকে অনেক কিছুই পাই। সেই সব না দেওয়ার জন্যই মনে হয় কথা না বলারই বাহানা দিচ্ছ। তুমি কৃপণ জানতাম, কিন্তু এতটা ছোট মনের আজ প্রথম জানলাম। তুমি কি আমার সামনে থেকে যাবে, নাকি আমি চলে যাব? বাপের জন্মে এমন বেয়াদব ছেলে আমি দেখিনি। সানাউল রাশিদিন গজগজ করতে করতে সেখান থেকে প্রস্থান করে। তাহমিদ বড় চাচ্চুকে রাখতে দেখে মিটিমিটি করে হাসছে। লোকটাকে রাগাতে মন্দ লাগে না। মাঝরাতে শহরের রাস্তায় একটা মাইক্রোর সাথে অ্যাক্সিডেন্টে আহত অবস্থায় পাওয়া যায়। মাইক্রো ড্রাইভার ওকে আহত অবস্থায় রেখে পালিয়েছে। 2জন পথচারী ওকে হসপিটালে ভর্তি করে। পরের দিন সকালে ফুলতলার 2জন ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সবুজকে আবিষ্কার করে এবং তারা তৎক্ষণাৎ থানায় খবর দেয়। ঘণ্টা খানেকের মধ্যে পুলিশ এসে সবুজকে গ্রেপ্তার করে। কেউ জানল না এইসব ঘটনা তাহমিদের সাজানো। চিকিৎসা নিতে আসা ব্যক্তিরাও তাহমিদের নির্দেশেই হসপিটালে এসেছে। আবার 2জন পথচারীও তাহমিদেরই লোক। সানাউল রাশিদিন তার বন্ধুর সাথে কথা বলে সবুজের নামে দৃষ্টির আত্মহত্যার প্ররোচনার জন্য আর নারী নির্যাতনের জন্য কায়েসের টাকা ও সম্পত্তি আত্মসাৎ সহ কয়েকটা মামলা কায়েসকে দিয়ে করালেন। আফরোজা নাজনীন তার চাচাতো ভাইকে বলে সবুজ ও তার বাবাকে আটকে রাখা, ওদের কঠিন শাস্তি হওয়ার সকল ব্যবস্থা করেন। সেই সাথে সবুজের স্বীকারোক্তি, যেটা ওকে আটকে রাখা অবস্থায় তাহমিদরা নিয়েছিল, সেটা পুলিশের কাছে হস্তান্তর করে। ওরা স্বীকারোক্তির বিষয়টি এমনভাবে সাজিয়েছিল যেন সবুজ ওর বন্ধুর সাথে কথা বলছে। এমন সময় কেউ রেকর্ড করেছে। অবশ্য সবুজকে আচ্ছা মতো ধোলাই করে ওকে রাকিবের সাথে কথা বলাতে রাজি করানো হয়েছে। ধোলাই খেয়ে সবুজ তাহমিদের কথা মতো রাকিবের সাথে ওর সকল কুকর্মের গল্প করে। সবুজের আজীবন জেলে পচে মরার মতো তথ্য সংগ্রহ করেই তবেই তাহমিদ ওকে পুলিশে দেয়।
সবুজকে গ্রেপ্তার করার 3 দিন পর চেয়ারম্যানকে সিলেটের একটা হোটেল থেকে আটক করে পুলিশ। শিউলি আক্তার আজকাল কাউকেই চিনতে পারছে না। সে কুহুকে দৃষ্টি ভেবে বারবার বুকে জড়িয়ে নিচ্ছে, মাঝে মধ্যে আবল তাবল বকছে। আফরোজা নাজনীন নিজে শিউলিকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছেন, কিন্তু ডক্টর কোনো আশার বাণী শোনাতে ব্যর্থ হয়েছে। দৃষ্টির মৃত্যুর 1 মাস পেরিয়েছে, শিউলির অবস্থার কোনো উন্নতি হয়নি। এই 1 মাস কুহু বাবার বাড়িতেই ছিল। তাহমিদ 2-1 দিন পর পর এসে দেখা করে গেছে। আফরোজা নাজনীন, নাজমা পারভিন, শাহানাজ সুলতানা পালাক্রমে থেকেছেন ভাইয়ের কাছে। 1 মাস পর তাহমিদ আর কুহুকে ফুলতলায় থাকতে দিতে চাইছে না। এখানে এসে কুহুর পড়াশোনা হচ্ছে না এই অজুহাত দিচ্ছে, কিন্তু কুহু বেশ বুঝতে পারছে তাহমিদ ওকে ছাড়া আর থাকতে পারছে না, তাই এমন করছে। তাহমিদ ফুলতলা আসলে কুহু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ওর সাথে আলোচনা করে। এরপর ওরা সিদ্ধান্ত নেয় কুহুদের সাথে এবং তাহমিদের বাবা মায়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। পাশের বাড়ির সেই বৃদ্ধা দাদিকে বাবার বাড়িতে রেখেই কুহু আর তাহমিদ কয়েকদিনের জন্য ঢাকায় আসে। ছেলের বউ বাসায় এসেছে, এই জন্য তাহমিনা আক্তার অনেক রকমের রান্না করেছেন। রাতে খাওয়ার পর কুহু শ্বশুরের কাছে যেয়ে বসে। বাবা, আপনার কাছে একটা অনুরোধ আছে, যদি অনুমতি দেন তবে বলবো। মা তার ছেলের সাথে কথা বলবে, এতে অনুমতির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তোমার যা বলার নির্ভয়ে বলো। শফিউল রাশেদিন খোলামেলাভাবেই জবাব দেয়, বাবা, আমার বাবার বাড়ির বর্তমান পরিস্থিতি সম্পর্কে সব কিছুই তো আপনারা জানেন। আমি বাবার কাছে পাশের বাড়ির একজন বৃদ্ধা দাদিকে রেখে এসেছি। ছোট মার অবস্থা ভালো নয়, তার এখন সংসার করার মতো অবস্থাও নেই। সে এখন বলতে গেলে একেবারে উন্মাদ। এই অবস্থায় তাদের গ্রামে রাখার সাহস আমি পাচ্ছি না। তাই আমি চাচ্ছিলাম তাদের ঢাকায় নিয়ে আসতে, আমাদের বাসার আশেপাশে কোনো একটা বাসায় এনে রাখতে। এখানেই শিহাবকে ভর্তি করে দিব, ছোট মার চিকিৎসাও হবে। সবচেয়ে বড় কথা, আমি মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারবো। তোর বাবা মাকে এখানে নিয়ে আসবি ভালো কথা, কিন্তু তাদের অন্য কোথাও রাখতে হবে কেন? আমাদের বাসায় তাদের থাকার মতো জায়গা যথেষ্ট আছে। তাছাড়া আমরাও তাদের দেখাশোনা করতে পারবো। কুহুর কথা শেষ হতেই তাহমিনা আক্তার এই কথাগুলো বললেন। এটা হয় না মা, এটা হয় না মা। আমার কথায় আপনি রাগ করবেন না। আমি জানি আপনারা আমার বাবা মায়ের যথেষ্ট খেয়াল রাখবেন, কিন্তু তবুও আমি চাই তাদের আলাদা বাসায় রাখতে। তাছাড়া মেয়ের শ্বশুর বাড়িতে কোনো বাবা মা দীর্ঘদিন থাকলে বিষয়টি ভালোও দেখায় না। আত্মীয়তা দূর থেকেই সুন্দর। আপনারা তাদের কাছে বেড়াতে যাবেন, তারা এখানে বেড়াতে আসবে। সম্পর্কটা এভাবেই থাকুক মা, এতে করে সম্পর্কের সৌন্দর্যটা বজায় থাকে, সবার আত্মসম্মান ঠিক থাকে। আমি তোমার সাথে একমত মা। তুমি চাইলে আমরা তোমার বাবা মায়ের জন্য ফ্ল্যাট দেখব, তারা এখানে আসবে, আমাদের আশেপাশে থাকবে। এটা খুব ভালো কথা। বিপদ আপদে আমরা তাদের পাশে থাকতে পারবো, তাদের খেয়াল রাখতে পারবো। মা, তুমি কি তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলেছ? শফিউল রাশেদিনও কুহুর সাথে একমত হলেন। না বাবা, এখনো তাকে কিছু বলিনি। আপনারা সবাই ফুপুরা রাজি হলেই তবেই তার সাথে আমরা কথা বলবো। আফরোজা নাজনীন সুপ্রসন্ন নয়নে কুহুর দিকে তাকিয়ে আছেন। তিনি ভাবছেন প্রতিকূল পরিস্থিতি মেয়েটাকে কতটা বদলে দিয়েছে। অল্প বয়স থেকেই পরিণত মেয়েটা আজকে ভালো মন্দ বিষয়ে সিদ্ধান্ত নিতে শিখেছে। জীবনে চলার পথকে মসৃণ করতে যা যা করতে হয় সবটাই তার নখদর্পণে চলে এসেছে। সোনা মা, আমি শাহানাজ আর নাজমার সাথে কথা বলবো। আমার বিশ্বাস তারা তোর এই সিদ্ধান্তে দ্বিমত করবে না। আমিও চাই কাইস এখানে এসে থাকুক, তাকে এই অবস্থায় অতদূর থাকতে দিতে আমিও চাচ্ছি না। ওদেরকে এখানে চোখে চোখে রাখা ভীষণ প্রয়োজন। আমরা শান্তিতে এখানে বসবাস করব, আর ওরা সেই কতদূর গ্রামে একা একা কাটাবে, এটা হতে দেওয়া যাবে না। কুঞ্জছায়ার ড্রয়িং রুমে বসে সবাই মিলে সিদ্ধান্ত নেয় কায়েস ও তার পরিবার ঢাকায় এসে থাকবে। শুধু বাকি রইল ছোট 2 বোনের মতামত। আফরোজা নাজনীন তার 2 বোনকে ফোন করে সবটা জানালে তারা আপত্তি করে না। তারাও চান তাদের ভাই ভালো থাকুক। 3 বোন মিলে পরামর্শ করেন 7 দিন পর তারা ফুলতলা যাবেন, ভাইকে রাজি করাবেন ঢাকায় এসে থাকতে। 7 দিন পর আফরোজা নাজনীন 3 বোনের সাথে ফুলতলা যাচ্ছেন। সাথে তাদের কুহুও আছে, তাহমিদ আছে। বিকেলে তারা ফুলতলা পৌঁছায়। কায়েস একসাথে সবাইকে দেখে হু হু করে কেঁদে ওঠে। এই কয়দিনে শিউলির অবস্থা আরো খারাপ হয়ে গেছে।
রাতের খাবার 3 বোন মিলে রান্না করলেন। সবাই একসাথে খেয়ে নেয়। শিউলি হাত দিয়ে খেতে পারছে না বিধায় কুহু তাকে মুখে তুলে খাইয়ে দেয়। শিউলি কুহুকে যখনই দেখছে তখনই দৃষ্টি ভেবে বুকে টেনে নিচ্ছে। খাবার পর সবাই কায়েসকে ডেকে নিয়ে কুহুর দেওয়া প্রস্তাব শোনায়। সেই সাথে এও জানায় তারা কিছুতেই কায়েসদের এখানে রেখে যাবে না। সকলের জোরাজুরিতে কায়েস রাজি হয় ঢাকায় যেয়ে থাকতে। সিদ্ধান্ত হয় তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভাড়া দেওয়া হবে। 1 মাস পর তাহমিদ এবং শিহাব এসে ভাড়া নিয়ে যাবে এবং ভাড়ার টাকায় কায়েসের অ্যাকাউন্টে জমা রাখা হবে। জমি জমা লিজ দেওয়া হবে। সেই টাকাগুলো কায়েসের অ্যাকাউন্টে রাখা হবে। আম লিচুর বাগানও লিজ দেওয়া হবে। আর দূরের কিছু জমি আছে যেখানে সবসময় যাওয়া সম্ভব হয় না, সেগুলো বিক্রি করে দেওয়া হবে। এতে করে তাদের ঢাকায় থাকতে কোনো অসুবিধা হবে না। আফরোজা নাজনীন জানান তারা 7 দিন গ্রামে থেকে সব ব্যবস্থা করে কায়েসদেরকে নিয়ে তবেই ঢাকায় ফিরবেন। সবুজকে কয়েক দফার রিমান্ডে নেওয়া হয়। প্রতিবারেই সে সব শক্তি উগরে দেয়। সানাউল রাশেদিনের হস্তক্ষেপে সবুজের জেল থেকে বের হওয়ার সকল পথ বন্ধ হয়ে যায়। সবুজ ও তার বাবা মা জেলবন্দি জীবন কাটাচ্ছে। তাহমিনা আক্তার বড় জায়ের কথা মতো তাদের বাসার পাশেই একটা ফ্ল্যাট দেখেছে। 3 রুমের একটা ফ্ল্যাট। আফরোজা নাজনীন ছোট জায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে সেই ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলতে বলেন। তাহমিনা আক্তার মালিকের সাথে কথা বলে সব ঠিকঠাক করলেন। নির্দিষ্ট দিনে তারা সকালে ফুলতলা থেকে রওনা দেন। এই 7 দিনে তাহমিদ, কায়েস এবং আনান মিলে সকল কাজকর্ম সেরে নেয়। আনান ওদের সাথে না গেলেও পরে তাহমিদ ওকে ডেকে নেয়। যাবার আগে কায়েস তার বাড়ির দেখভালের জন্য দায়িত্ব ওর চাচাতো ভাইদের কাছে দেয়। তারা শুধু নিজেদের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নেয়। সব ফার্নিচার রেখে যায়। কায়েসের নিজের গ্রাম ছেড়ে যেতে খারাপ লাগছিল। বারবার পেছনে ফিরে তাকায়। আফরোজা নাজনীন ভাইকে নিয়ে নিজেদের বাসায় উঠেছেন। আগে ফ্ল্যাট গুছিয়ে নিয়ে তারপর কায়েসদেরকে সেখানে পাঠাবেন। নাজমা পারভিন আনানকে সাথে নিয়ে প্রয়োজনীয় ফার্নিচার কেনেন। এরপর আনানকে দায়িত্ব দেন সেগুলো বাসায় পৌঁছানোর। আনান সব ফার্নিচার নিয়ে বাসায় আসে। সিকতা আর কুহু মিলে সব গোছগাছ করে। মাঝে মধ্যে তাহমিনা আক্তার এসে তাদের এক হাতে লাগান। একে একে নাজমা পারভিন, শাহানাজ, সুলতানাও আসেন। হাসি আনন্দে তারা ভাইয়ের ফ্ল্যাট সাজান। তবে এত কিছুর মাঝে তাহমিনা আক্তার লক্ষ্য করলেন আনান মাঝে মধ্যে সিকতার সাথে ফ্লার্ট করছে। সিকতাও সেসব বিষয়ে বেশ উপভোগ করছে। তিনি বুঝে নেন ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। তিনি আফরোজা নাজনীনের সাথে কথা বলতে মনস্থির করলেন। আনান ছেলেটাকে তার কাছে বেশ ভালোই লাগে। সবকিছু গোছানো শেষ হতেই ওদের 2 দিন লেগে যায়। 2 দিন পর কায়েস তার স্ত্রী সন্তানকে নিয়ে নতুন বাসায় ওঠে। তাহমিনা আক্তার কায়েসের বাড়ির জন্য একজন মাঝ বয়সী মহিলা ঠিক করেন। সেই মহিলা শিউলির যত্ন নেওয়ার পাশাপাশি বাসার সকল কাজ করবে। কুহু আজ ভীষণ খুশি। শেষ পর্যন্ত বাবাকে তার কাছে এনে রাখতে পেরেছে। প্রতিদিন না হোক, সপ্তাহে 1 দিন অন্তত বাবাকে দেখতে পারবে। এই বাড়ির মানুষদের ওপরে ওর কৃতজ্ঞতায় মন ভরে ছেয়ে গেছে। এতটা ভালো কেউ হতে পারে। আর তাহমিদ যে একজন আদর্শ স্বামী। সকল মেয়েই তাদের জীবনে এমন একজন পুরুষ চায় যে তার স্ত্রীর সকল বিপদে আপদে সুখে দুঃখে স্ত্রীর পাশে ঢাল হয়ে থাকবে। কুহুরাজ নিজেকে পরিপূর্ণ সুখী বলে মনে হচ্ছে। এক জীবনে আর কি চাই? আমার বউ এত রাতে ছাদে কি করছে? এদিকে আমি তাকে খুঁজে খুঁজে হয়রান। কিন্তু নিঠুর বউ আমার একা একা চন্দ্রবিলাসে ব্যস্ত। তাহমিদ, তোর কপালে বউয়ের আদর নেই বুঝলি? তোর বউ সুযোগ পেলেই তোকে একা রেখে ফুরুত করে উড়াল দেয়। কুহুর ভাবনার মাঝেই তাহমিদ এসে 2 হাতে ওর কোমর জড়িয়ে ধরে। ঘাড়ের ওপরে থুতনি রেখে বলে। কুহু তাহমিদের এমন কাণ্ডে মুখ টিপে টিপে হাসছে। মানুষটা ওকে বড্ড ভালোবাসে, যেন কুহুর জন্য এক সমুদ্র ভালোবাসা বুকে নিয়ে দিনতিপাত করে। শুধু উল্টাপাল্টা চিন্তা মনের ভেতরে খোঁচায় আপনাকে, তাই না? আপনি বাসায় ছিলেন না, তাই এই সুযোগে আমি ছাদে এসেছিলাম, আর তাতেই আমি ফুরুত করে উড়ে দিলাম। গাল ফুলিয়ে বলল কুহু। আমার বইয়ের অভিমান হলো বুঝি? তাহলে চটপট কয়েকটা চুমু দিয়ে অভিমানটা ভেঙে দেই, কি বলো? নাকি আরো কিছু চাই? তাতেও আমার আপত্তি নেই। এই সব কাজকর্মে আমি আবার সবসময় প্রস্তুত। চোখ টিপে বলে তাহমিদ। সি, কি সব অশ্লীল কথাবার্তা! লজ্জা শরমের মাথা খেয়েছেন বুঝি? মুখে একটা কথাও নেই না? ভালো কথা বলতে পারেন না? বউয়ের সাথে কথা বলতে লজ্জা পেতে হয়, এটা তো আমার জানা ছিল না।
তাহমিদ কি নির্লজ্জ রে তুই? একটা মাত্র বউয়ের কাছে লজ্জা পাস না? এই দুঃখে আমার বউ দিন 3বার স্ট্রোক করবে। আপনি এবার চুপ করবেন? মুখ খুললেই উল্টাপাল্টা কথা বের হয়। তোমার সাথে ভদ্র হতে মোটেও ইচ্ছে করে না। যার সাথে আজীবন পথ চলার শপথ নিয়েছি তার সাথে একটু আধটু অশ্লীল না হলে জীবনটা পানসে লাগবে। বুঝেছো বউ? আমার সকল সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গী হচ্ছ তুমি, আর অশ্লীলও তোমার কাছেই হব। কুহুকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে রেখেছে তাহমিদ। হয়েছে, এত কবি কবি ভাব দেখাতে হবে না। আমার বাকিটা জীবন যে আপনার পাগলামি দেখেই কাটবে তার বোঝার বাকি নেই। আমার পাগলামিগুলো কি তুমি উপভোগ করো না? তোমার অতল স্পর্শী হৃদয় এখনো আমার পাগলামিগুলো ঝড় তোলাতে পারিনি? নাকি সব জেনে বুঝেও ধরা দিতে চাও না? কিন্তু আমার কাছে তো মনে হয় আমার চূড়ান্ত পর্যায়ের অশ্লীলতাই তোমার কাম্য। তাহমিদ মুখ টিপে কথাগুলো বলছে কুহুকে। কুহু তাহমিদের কথা শুনে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। কি ঠোঁটকাটা স্বভাবের ছেলে রে বাবা! অনেক রাত হয়েছে, এবার নিচে চলো। হুস, আমি কাছে আসলেই এত পালাই পালাই কেন করো? এখানে আরো কিছুক্ষণ থাকবো, দুজনে মিলে চন্দ্রবিলাস করব। চাঁদের আলোয় মাখামাখি হবে দুজনের সিক্ত হৃদয়। তোমাতে মত্ত আমি, আরো মত্ত হতে চাই তোমাতে। হৃদয়ের দুই কুল ছাপিয়ে প্রেমের জোয়ার বইবে, ভাসিয়ে দিবে সকল দুঃখ ক্লেশ। সৃষ্টি হবে আরেক ধরনী, আমাদের ভালোবাসার ধরনী, যেখানে বিরাজ করবে শুধু তুমি আর আমি। কুহুর কানে গাঢ় চুম্বন দেয় তাহমিদ। শুধু আপনি আর আমি নই, আরেকজনও থাকবে আমাদের ভালোবাসার ধরনীতে, যে আমাদেরকে পরিপূর্ণ করবে। এক আকাশ পূর্ণতা নিয়ে সে অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের আসতে। কুহুর ঠোঁটে হাসি। তাহমিদ প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে কুহুর দিকে। এই মেয়ে বলে কি? কে আসবে আবার ওদের মাঝে? কয়েক সেকেন্ড সময় নিয়ে ভাবে তাহমিদ। হুট করেই কুহুর খেয়ালি কথার মানে বুঝতে পারে। হুট করেই তাহমিদের প্রচন্ড পিপাসা পায়, আবারও খুব কান্নাও পাচ্ছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে। শুধু ভাবছে কবে আসবে সে। তাহমিদ এতদিন অপেক্ষা করবে কি করে সে? সত্যি বলছো তুমি? কুহু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। বউ, আমার এমন লাগছে কেন? এত খুশি আমি কখনো হইনি। এসএসসি এইচএসসিতে বিভাগে টপ হয়েছি, মেডিকেলে চান্স পেয়েছি, প্রতিবারে ভালো রেজাল্ট করেছি, তবুও এতটা খুশি কখনো হইনি। আজ নিজেকে দুনিয়ার সবচেয়ে বেশি খুশি মানুষ বলে মনে হচ্ছে। একই সুখের সন্ধানে তুমি আমার খোঁজ দিলে। তাহমিদের চোখে পানি, নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারছে না। একসময় হু হু করে কেঁদে ফেলে। কুহু অবাক হয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটাকে দেখছে, যে বাচ্চাদের মতো করে কেঁদেই যাচ্ছে। কুহু তার পাশে বসে তার 2 হাত নিজের হাতের মুঠোয় নেয়। আপনি এভাবে কাঁদলে আমিও কিন্তু কেঁদে দিব, তখন সেও কিন্তু বাবার মতো সিজকাঁদুনে হবে। কি আশ্চর্য! আমি কাঁদলে সে সিজকাঁদুনে কেন হবে? সে তো তোমার মাঝে আছে। তুমি কাঁদলেই তবেই না সে সিজকাঁদুনে হবে। এই, তুমি কিন্তু একদমই কাঁদবে না, তুমি শুধুই হাসবে। কোনো দুষ্টু কথা বলবো না, আমি বলবো, তুমি শুধু শুনবা। চোখ মুছতে মুছতে বলল তাহমিদ। এবার নিচে চলুন, অনেক রাত হয়েছে। আর এভাবে কাঁদবেন না, ডিহাইড্রেশন হয়ে যাবে তো। ঠিক আছে, চলো। আমি কিন্তু তোমাকে কোলে করে নিচে নামাতে পারবো না, আগেই বলে দিলাম। আমি বাবু গল্পের হিরোদের মতো 6 ফিট 6 প্যাক ওলা নই, তাই তোমাকে নিজের পায়েই হেঁটে যেতে হবে। কুহু তাহমিদের কথা শুনে হতভম্ব হয়ে গেছে। সে কখন বলল কোলে নিতে? নিজেই আদিক্ষেতা দেখাবে, আবার নিজেই উল্টোপাল্টা বকবে। আপনার কোলে উঠতে আমার বয়েই গেছে। আমি তো জানি আপনি তালপাতার সেপাই, আপনার শরীরে কি পরিমাণ শক্তি আছে তাও আমি জানি, তাই কোলে না উঠে অনুগ্রহ করলাম আপনাকে। কুহু ভাব নিয়ে বলে ওঠে কথাগুলো। হঠাৎই কুহু আবিষ্কার করলো ও শূন্যে ভাসছে। ভয়ে জাপটে ধরে তাহমিদের টি-শার্ট। আমার শক্তি নিয়ে কোনো কথা হবে না। তালপাতার সেপাই বলে কি 2 মণ ওজনের বউকে কোলে নিতে পারবো না? এবার শুধু দেখে যাও তোমার জামাই কি কি করতে পারে। আর তাছাড়া আজকে আমার ভীষণ প্রেম প্রেম পাচ্ছে, তাই আপাতত তোমাকে কোল থেকে নামাতে ইচ্ছে করছে না। কুহুকে কোলে নিয়েই হাঁটা ধরেছে তাহমিদ। আমাকে নামান প্লিজ, আমার ভীষণ ভয় করছে, তাছাড়া কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও আমার ওজন 45 কেজি, তবুও আপনার বলা 2 মণ ওজন আমি মেনে নিলাম। এবার তো আমাকে নামান। এইসব প্রেম প্রেম কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন। সবাই ঘুমিয়ে গেছে, কারোর দেখার চান্স নেই। তুমি চুপ থাকো, নতুবা কিন্তু ফেলে দিব। আর আমার প্রেম পাওয়া বন্ধ রাখবো কেন?
দেখছো না আজ কেমন আকাশে প্রেম প্রেম গন্ধ ভেসে বেড়াচ্ছে। আহা, প্রেমময় ধরনী, আমার প্রেমবতী রমণী, আমার আর তর সইছে না গো। কুহু আর কথা বাড়ায় না, ও জানে লোকটা কেমন জিদ্দি। নাস্তার টেবিলে যে যার মতো করে বসে আছে। কুহু বসতে না চাইলেও বরাবরের মতোই ওর শ্বশুরই জোর করে ওকে বসিয়ে দিয়েছে। আফরোজা নাজরিন সবার প্লেটে পরোটা তুলে দেন। তাহমিদ আর চোখে কুহুর প্লেটের দিকে লক্ষ্য করলো। তাছাড়া সুসংবাদটা এখনো বাড়ির কেউই জানে না, তাদেরকে জানানো প্রয়োজন। ও ফুফু শাশুড়ি, তোমার বৌমাকে আরেকটা পরোটা বেশি দাও গো, ওর ক্ষুধা একটু খুব বেশি পেয়েছে। তাহমিদের কথা শুনে কুহু ভীষণ খায়। সে কখন লোকটাকে বলল ওর খুব ক্ষুধা লেগেছে? এই লোকটা সবসময় আমাকে লজ্জায় ফেলে। এখানে যে তার বাবা চাচা আছে তাও কি সে চুপ থাকবে না? আল্লাহ, লোকটাকে সুবুদ্ধি দাও। বিড়বিড় করে কুহু কথাগুলো বলেই যাচ্ছে। বাপ, কুহুকে 2টা পরোটা দিয়েছি, ও এর বেশি খেতে পারবে? আফরোজা নাজনীন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন। বড় মা, 2টা খাবে তোমার ভাইয়ের মেয়ে, আর এক্সট্রাগুলো খাবে আমার মেয়ে। তোমার কি মনে হচ্ছে দুটোতে হবে? খেতে খেতে জবাব দেয় তাহমিদ। এদিকে ডাইনিং রুমে তাহমিদের কথায় যেন বোমা ফাটলো। কিছুক্ষণ পিনপতন নীরবতা সবারই বিরাজ করছে তাহমিদের কথার মর্মার্থ বুঝতে। সবাই একটু সময় নেয়। কয়েক সেকেন্ড পর তাহমিনা আক্তার এগিয়ে এসে নীরবতা ভাঙলেন। বাবু, তুই সত্যি বলছিস আমাদের বাড়িতে পুতুল আসবে? আমাদের ছোট্ট পুতুল? মা, তোমাদের খেলার সাথে আসবে। তাহমিদের গলা ভেজা। ও জানে তাওহিদের মেয়েকে একটু কাছে পাওয়ার জন্য তার মা কতটা ছটফট করে। সোনা মা, তাহমিদ সত্যি বলছে? আমার বিশ্বাসই হচ্ছে না। ফুপুর কথার জবাবে কুহু মাথা নাড়ায়। তাহমিদের বাবা, এবার আমার নাতি নাতনিকে নিজের হাতে মানুষ করব। ওর সব আমি নিজে করব। ওকে গোসল করাবো, ওর কাপড় পাল্টে দিব, ওর সব কাপড় চোপড় ধুয়ে দিব, আমি সব করব। কুহু শুধু ওকে খাওয়াবে। কুহু, আমাকে সব করতে দিবি তো মা? মা, তুমি সব করবা। কুহু আর কিছু বলতে পারে না। ওর ভীষণ কান্না পাচ্ছে। একটা মানুষের স্বপ্ন কিভাবে ছেলের বইয়ের অহংকারের কাছে পরাজিত হয় তা যেন কুহু স্পষ্ট দেখতে পাচ্ছে। আয়েশা সালেহা ছেলের বইয়ের কাছে খুশির খবর শুনে নফল নামাজ আদায় করলেন। আফরোজা নাজনীন ফোন করে বোনেদের এবং ভাইকে সুখবর জানালেন। সানাউল রাশেদিন আর শফিউল রাশেদিন মিলে বাজারে যান। এত বড় সুসংবাদ শোনার পর মিষ্টি না আনলে সুসংবাদ উদযাপন ঠিকঠাক হবে না। কুহু রুমে বসে বারবার শাশুড়ির বলা কথাগুলো ভাবতে থাকে। সে বুঝতে পারে ওর শাশুড়ি ভালো নেই। বড় ছেলের জন্য তিনি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন। কুহু মা, এটা খেয়ে নে। তাহমিনা আক্তার 1 গ্লাস কমলার জুস কুহুর সামনে ধরেন। আমি একটু আগেই খেলাম, এখন আর কিছু খেতে পারবো না মা, তুমি রেখে দাও, আমি একটু পরে খাবো। তুই এখনই খাবি? আমি দাঁড়িয়ে থাকতে থাকতেই তুই খেয়ে নে। এখন থেকে আমরা যেভাবে বলবো সেভাবেই চলবি, কোনো অজুহাত চলবে না। কুহু জুসের গ্লাসটা হাতে নিয়ে শাশুড়ির দিকে তাকায়। মা, বড় ভাইয়াকে কেন এখানে আসতে বলছেন না? সে প্রতিদিন আমাকে ফোন দিয়ে সবার কাছে কথা জিজ্ঞাসা করে। ভাইয়া খুব কষ্ট পাচ্ছে মা, আপনি ভাইয়াকে ক্ষমা করে দিন, তাকে আপনাদের সুখে দুঃখের সঙ্গে জড়িয়ে নিন। তোকে এত সব ভাবতে হবে না, তুই শুধু নিজের দিকে নজর দিবি। যার শুধু কষ্টই প্রাপ্য তাকে সেটা পেতেই হবে। যে ছেলে বড়দের সম্মান করতে জানে না তাকে আমার দরকার নেই। আর কিছু বলে তাহমিনা আক্তার রুম থেকে বেরিয়ে যান। কুহু দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে। পরের দিন ভোরের আলো ফুটতেই আফরোজা নাজনীন এবং তাহমিনা আক্তার মিলে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েন। সানাউল রাশেদিনরা 2 ভাই মিলে পত্রিকায় চোখ বুলাচ্ছেন। তাদের পাশে আয়েশা বসে তসবিহ পাঠ করছেন। সিক্তা, কুহু, তাহমিদ এখনো নিচে আসেনি। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। তাহমিনা আক্তার দরজাটা খুলতে যান। দরজাটা খুলেই তিনি থমকে যান। সামনে তাওহিদ তার স্ত্রী সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। তাহমিনা আক্তার কিছু বলার আগেই নীরা এসে তার পা ধরে। নীরার এমন কাণ্ডে তাহমিনা আক্তার হতভম্ব হয়ে গেছেন। যে মেয়ে অহংকারের কারণে শাশুড়ির আশেপাশেও ভেড়ে না, সেই মেয়ে আজ তার পা চেপে ধরেছে। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, সবার কাছেই আমি ক্ষমা চাইবো। কি করছো এইসব? আমার পা ছাড়ো। তাহিদ, তোর বউকে আমার পা ছাড়তে বল। সকাল সকাল যাত্রা করতে এখানে এসেছিস? তাহলে ভুল করেছিস। তোদের অভিনয়ে আমরা ভুলবো না। তাহমিনা আক্তার বিরক্ত হয়ে বলে ওঠেন। কিন্তু তার মন বলছে অন্য কথা। কতদিন পর তার ছেলেকে দেখছেন তিনি,
নাতনিও কত বড় হয়েছে। মা, আমি কোনো অভিনয় করছি না, আমি সত্যি ক্ষমা চাইছি। নীরা কাঁদছে। নীরাকে এইভাবে তাহমিনার পায়ে পড়তে দেখে শফিউল রাশেদিন সেই দিকে যেতে চাইলে আশেশা সালেহা ছেলেকে ইশারায় যেতে না করে দেন, কারণ তিনি চান তাদের মা ছেলের মান অভিমান তারা নিজেরাই মিটিয়ে ফেলুক। নীরা শাশুড়ি পা ধরে ঠাই বসে আছে। এদিকে তাহমিনা আক্তারও তার সিদ্ধান্তে অটল। আমার পা ধরে সারাদিন বসে থাকলেও কোনো লাভ হবে না। বড় ভাবি তোমাকে ক্ষমা না করা পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা পাবে না। তাহমিনা কথাগুলো বলা মাত্রই নীরা উঠে যে আফরোজা নাজনীনের পাটা জড়িয়ে ধরে। বড় মা, আমি তোমাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বড় মা, তোমরা আমাকে মাফ না করলে তাওহিদ আমাকে ওর জীবন থেকে দূর করে দেবে, আমার মেয়েটাকেও দিবে না। আমি ওদের ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ বড় মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। নীরা এবার হাউমাউ করে কেঁদে ওঠে। নীরার কান্না দেখে আফরোজা নাজনীনেরও চোখে পানি আসে। পা ছাড় বৌমা, সন্তান কোনো ভুল করলে আমরা যদি তাদের ক্ষমা করতে না পারি তবে কিসের মা হলাম? তোমার ওপরে আমাদের কোনো রাগ নেই। এখন ওঠো দেখি, সবার সাথে কথা বলো। তুরকে ওর দাদু দাদিমার কাছে দেও। তাওহিদ, তুরকে নিয়ে ভেতরে এসো। বড়মার হুকুম পেয়েই তাওহিদ ভেতরে ঢোকে। তুরকে ওর দাদিমার কাছে নিয়ে যেতেই তোর দাদিমার কোলে ঝাঁপিয়ে পড়ে। এরপর তাওহিদ অবনত মস্তকে বাবা চাচুর সামনে দাঁড়ায়, কিন্তু তারা চুপচাপ পত্রিকার পাতায় চোখ বুলাতে থাকেন। হাত রাখে বাবার পায়ে। বাবা, তোমার অযোগ্য ছেলে আজ তোমার নিকটে নত হয়ে দাঁড়িয়েছে, তাকে কি ক্ষমা করা যাবে বাবা? একবার শেষ সুযোগ দাও, আমি তোমার যোগ্য ছেলে হয়ে দেখাবো। আমি সবার সাথে বাঁচতে চাই বাবা, কোনো সম্পত্তি আমি চাই না। আমি শুধু বড়দের দোয়া আর ভালোবাসা চাই। আমার মেয়েটা তার পরিবারের লোকজনদের সাথে হেসে খেলে কাটাতে চায়। আর এই চাওয়াটুকু তোমরা পূরণ করো বাবা। প্লিজ বাবা, একটাবার আমাকে সুযোগ দাও। ছেলের কথা শোনার পর শফিউল রাশেদিন আর তাদের থেকে মুখ ফিরিয়ে রাখতে পারলেন না। ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। তাহমিনা আক্তার তার ছেলে আসার পর থেকেই একবারও ছেলের সাথে কথা বলেনি। তাওহিদ মায়ের সাথে কথা বলার জন্য ছটফট করছে। তাহমিনা আক্তার নিজের রুমে কাপড় চোপড় গোছাচ্ছে। এমন সময় তাওহিদ সেখানে আসে। মা, তোমার কাছে একটু বসি। মায়ের উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা তাহমিনা আক্তার নিরুত্তর থাকেন। এবার তাওহিদ সরাসরি মাকে জড়িয়ে ধরে। ব্যাস, তাহমিনা আক্তারের অভিমান ভাঙতে এতটুকুই যথেষ্ট ছিল। তিনি হু হু করে কেঁদে ওঠেন। তাওহিদও মায়ের সাথে কাঁদছে। মাগো, আর রাগ করে থেকো না। তোমার ছেলে এই কয় মাসে বুঝতে পেরেছে বাবা মা তার জন্য কি। আর কোনো দিন সে বাবা মায়ের সাথে কোনোরূপ অন্যায় করবে না। আমাকে মারো কাটো, আমি আর কোনো উচ্চবাচ্যও করব না। শুধু তুমি একবার আমার সাথে কথা বলো। তাওহিদ মায়ের মাথায় হাত বুলিয়ে কাঁদছে। তাহমিনা আক্তার ছেলের হাত দুটোকে বুকের ভেতরে নিয়ে জড়িয়ে নেন। ফিরেই যদি আসলি তবে সেদিন কেন নীরার কথার প্রতিবাদ করলি না, সবাইকে কাঁদালি? আমরা ভুল করলে আমাদের ভুল যেমন ধরবি, তেমনি নীরা অন্যায় করলেও প্রশ্রয় দিবি না। সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলতে হয়। মায়ের স্থান আর বইয়ের স্থান কখনো এক হয় না। দুই জায়গা থেকে দুজনকেই ভালোবাসতে হয়। আমি কখনো চাই না তুই মাকে মাথায় তুলে রাখতে যেয়ে বউকে অবহেলা কর। এমনকি তোর কাছ থেকে টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু তোদের কাছ থেকে একটুকু ভালোবাসা চাই। আজকে থেকে তোমার যা যা প্রাপ্য তারই সবই তুমি পাবে মা। কেউ তোমার অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। নীরা এখন থেকে এখানেই থাকবে। তুমি তোমার নাতিকে প্রাণ ভরে আদর করবে। প্রয়োজনে রাতে ওকে তোমার কাছে রাখবে। নীরা বাধা দিবে না। আর ভুল করলেও ও যদি কিছু বলে তবে সেই দিনই ওর সাথে আমার সকল সম্পর্ক চুকাবো। এখন থেকে আমাকে এই পরিবার থেকে কেউ আলাদা করতে পারবে না। এভাবে বলিস না বাবা, যতই অন্যায় করুক নীরা তোর স্ত্রী, কোনো অবস্থাতেই ওকে ছেড়ে দেওয়ার কথাও মুখে আনবি না। মা হিসাবে আমিও চাইবো না আমার ছেলের জীবনটা তছনছ হয়ে যাক। আমি শুধু আমার ছেলেদের সুখী দেখতে চাই। মা হিসাবে তুমি অতুলনীয়, যা তুমি জানো না মা। তোমার তুলনা তুমি নিজেই। বাবারে, সকল মাই তার নিজ নিজ অবস্থা থেকে অতুলনীয়। সকল মায়েরই একমাত্র চাওয়া হচ্ছে তার সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক। এবার নিজের রুমে যা, একটু ঘুমিয়ে নে। রাতের নিশ্চয়ই ঘুম হয়নি, এখন একটু ঘুমা, দেখবি শরীরটা ভালো লাগবে। তাওহিদ মায়ের কথা মেনে নিয়ে নিজের রুমে চলে আসে। সেদিন বিকালে আনান আসে কুঞ্জ ছায়ায়। তাহমিনা আক্তার দরজা খুলে আনানকে দেখে একটু হাসেন। আনানও তাকে সালাম দিয়ে ভেতরে ঢোকে।
আপনারা চাঁদের হাট দেখতে এলাম। খালামণি, শুনলাম বড় ভাইয়া এসেছে, তা কোথায় সে? তোর শোনা কোথায়? চাঁদের হাট শুধু দেখতে এলেই হবে? এবার এই চাঁদের হাটের সদস্যও তো হতে হবে। তুমি ছাড়া এই চাঁদের হাট অসম্পূর্ণ। তাওহিদ, তুর, ওরা সবাই ওদের দিদুনের রুমেই আড্ডা দিচ্ছে, তুমিও যাও। আনান মাথা ঝাঁকিয়ে দিদুনের রুমে যেয়ে পা বাড়ায়, কিন্তু ওর মাথায় তাহমিনা আক্তারের কথা বাজছে। তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি আনান। রাতে কায়েস এসেছে মেয়েকে দেখতে। শিউলির জন্য সর্বাক্ষণিক একটা নার্স নিয়োগ করে রেখেছে তাহমিদ। শিউলি এখনো উন্মাদের ন্যায় আচরণ করে, কাউকেই চিনতে পারে না। কায়েস স্ত্রীকে এইরূপ অবস্থায় দেখে ভেঙে পড়েছে। সে শিউলির চিকিৎসার কোনো ত্রুটি রাখছে না, কিন্তু শিউলির কোনো উন্নতি নেই। এখানে এসে ছোটখাটো একটা দোকান নিয়েছে কায়েস। দোকানে নিজেও বসে, পাশাপাশি দুইটা কর্মচারীও রেখেছে। সময় পেলেই মেয়ের কাছে ছুটে আসে। কুহু বাবাকে দেখে ছুটে আসে। কায়েস মেয়েকে বুকে টেনে নেয়। কায়েসের পিছু পিছু শিহাবও বাসায় ঢোকে। কুহু ভাইকে নিয়ে ড্রয়িং রুমে বসায়। কায়েস যায় আয়েশা সালেহার সাথে দেখা করতে। কুহু তড়িঘড়ি করে রান্নাঘরে আসে, বাবা ও ভাইয়ের জন্য নাস্তা বানাবে। সন্ধ্যায় তাহমিদ মেডিকেল থেকে বাসায় আসে। এসেই ফ্রেশ হয়ে তুরকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আড্ডায় মাতে। মীরা শাশুড়িকে নাস্তা বানাতে সাহায্য করছে। সানাউল রাশেদিন ছোট ভাইকে নিয়ে মসজিদ থেকে ফিরে ছেলেদের পাশে বসেন। নীরা নাস্তার ট্রে নিয়ে আসলে কুহু সবাইকে একে একে নাস্তা দেয়। ওদের সাথে যোগ দেন আফরোজা নাজনীন এবং তাহমিনা আক্তারও। কুহু ওর বাবার পাশে বসেছে। কায়েস মেয়েকে নিজের ভাগের নাস্তাটুকু একটু একটু করে খাওয়াচ্ছে। কুহু নিষেধ করলেও সে শুনছে না। বড় মা, তোমার ছোট মেয়েকে বিয়ে না দিয়ে নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছো কি? আমার দাদুর ছেলে সিনিয়র রাশেদিন ভদ্রলোক মেয়ের বিয়ের কথা দিব্যি ভুলে বসে আছে বলে তুমিও কি ভুলে গেছো? অথচ তোমারই চোখের সামনে ওরই বয়সী মেয়ের বিয়ের পর সংসার করছে, কয়েকদিন পর মা হবে। তোমাদের ব্যাপার স্যাপার আমার বোধগম্য হয় না। আফরোজা, তোমার গুণধর ছেলে শুধু আমার ভুল ধরতে ওস্তাদ। তার যদি এত দায়, তবে সে একটা পাত্র দেখে বোনের বিয়ে দিক। কে নিষেধ করেছে? কাজের বেলায় ঠন ঠন, কিন্তু লেকচারের বেলায় 16 আনার উপরে 18 আনা। বাবা ভাইয়ের কথোপকথন শুনে শিকদার বুকটা দুরু দুরু করছে। ছোট ভাইয়া হঠাৎ ওর বিয়ের কথা কেন বলছে? বাবা যদি এখন ওর বিয়ে দিতে রাজি হয়, তবে আনানের কি হবে? বড় মা, সিনিয়র ভদ্রলোককে বলে দাও আমার বোনের জন্য পাত্র রেডি রেখেছি। বড় মা অনুমতি দিলেই সানাই বাজবে। আমি তার মতো আবার ব্রেনটা ভুঁড়িতে নিয়ে ঘুরি না। আফরোজা, শুনেছ? তোমার আদরের ছেলে আমার মেয়ের জন্য পাত্র রেডি রেখেছে। তার এমন ভাব যেন পাত্র হাতের মোয়া, সে চাইলেই আকাশ থেকে টুপ করে পড়বে। বড় মা, সিনিয়র রাশিদিনকে বলে দাও পাত্র টুপ করে আকাশ থেকে পড়বে না, পাত্র হেঁটেই তার বাসায় আসবে। আমি তার মতো কাঁচা কাজ করি না। এই, তোরা থামবি? যখন দুজন এক জায়গায় হবি, তখনই ঠোকাঠুকি লাগাতেই হবে। আর এই মানুষটাও কম যায় না। এত বলি ছেলেটা তাকে রাগিয়ে মজা নেয়, কিন্তু সে শুনলে তো তাকেও কোমর বেঁধে ঝগড়া করতেই হবে। তাহমিদ, তুই যা বলার আমাকে বল। মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে, এটাই নিয়ম। তোর খোঁজে কি কোনো ভালো ছেলে আছে? আফরোজা নাজনীন কয়েকদিন আগেই তাহমিনা আক্তারের কাছে আনানের ব্যাপারে শুনেছেন। আনান ভালো ছেলে, আনানকে তারও পছন্দ। আজ তাহমিদ কি বলে সে সব শুনে তারপর স্বামীর কাছে আনানের বিষয়ে কথা বলবেন। কেউ নয়, বড় মা। আমার ডান পাশে বসা ইচড়েপাকা ছেলেটাকেই পাত্র হিসেবে আমার পছন্দ। যদিও সে এখনো রোজগার করে না, তবে আশা করা যায় সে ভবিষ্যতে ভালো করবে। অবশ্য এ নিয়ে চিন্তার কিছুই নেই। তোমার হাজবেন্ডের তো অনেক টাকা, আপাতত তাকেই সব সামলে নিতে বল। তাহমিদের কথা শুনে আনানের বুক ধুকপুক করছে। না জানি সবাই কি বলে। এদিকে বেচারা সানাউল রাশেদিন একবার স্ত্রীর দিকে তো আরেকবার সবার দিকে তাকাচ্ছেন। তোর প্রস্তাব আমরা শুনলাম, বাকিটা সবার সাথে আলোচনা করে দেখি। খালাম্মি, আমি এখন আসছি, বাসায় যেতে হবে। এখন না বেরোলে পৌঁছাতে রাত হয়ে যাবে। আনান দ্রুত বাড়ি থেকে বের হতে চাইছে। এখনই যাবি কেন? খেয়ে যাস। সবাই একসাথে হয়েছিস, না খেয়ে চলে যাবি? আফরোজা নাজনীন বললেন। কিন্তু আনান কোন কথা না শুনে বেরিয়ে যায়। এদিকে সিকতাও কখন ড্রয়িং রুম থেকে সটকেছে তা কেউ বলতে পারে না। রাতে খাবার পর সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেয় আনানের বাবা মা কাছে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাবে।
তবে রাতেই আফরোজা নাজনীন তার ছোট বোনকে সব জানিয়ে দেন। শাহনাজ সুলতানা বড় বোনের কথায় দ্বিরুক্তি করে না, তিনি জানান আনানের বাবা বাসায় আসলেই তাকে সব বলবেন। রাতে আনানের বাবা বাসায় আসলে শাহনাজ সুলতানা তাকে সব খুলে বলেন। তিনিও বিনাবাক্যে রাজি হয়ে যান। 2 দিন পর আফরোজা নাজনীন তার পরিবারের বড়দের নিয়ে শাহনাজ সুলতানার বাড়িতে হাজির হন বিয়ের ব্যাপারে কথা বলতে। অনেক আলোচনার পর সিদ্ধান্ত হয় 1 বছর পর ওদের বিয়ে হবে। কারণ আনান এখনো ছাত্র। 1 বছর পর ওর অনার্স কমপ্লিট হবে, আর তখনই ওদের বিয়ে হবে। আনান, সিকতা ভীষণ খুশি। ওরা আগে থেকেই জানত কেউ ওদের সম্পর্ক নিয়ে দ্বিমত করবে না। কুহু নিজের রুমে বই নিয়ে বসেছিল। তাহমিদ ক্লান্ত, ঘর্মাক্ত শরীরে রুমে আসে। বউ, তুমি ঠিক আছো তো? আমার প্রিন্সেস ভালো আছে। তোমরা দুপুরে খেয়েছিলে, বিকেলে নাস্তা করেছিলে, সন্ধ্যায় কিছু খেয়েছ? কুহুকে 2 হাতে জড়িয়ে তাহমিদ একের পর এক প্রশ্ন করতেই থাকে। সারাদিন সব কিছু ফেলে শুধু খাওয়ার ওপরই থাকি। আপনি কি আমাকে রাক্ষস ভেবেছেন? খাওয়া ছাড়া আপনার মুখে আর কোন কথা নেই? বউটা আমার শুধু রেগে যায়। আরে পাগলি, এখন তুমি না খেলে আমার প্রিন্সেস বেড়ে উঠবে কেমন করে? তোমার জন্য না হলেও তার জন্য তোমাকে এখন খেতে হবে। তার বেড়ে ওঠা, সুস্থ থাকা সবকিছুই এখন তোমার হাতে। আপনাকে এভাবে দেখে আমার ভীষণ বমি পাচ্ছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, তারপর মাস্টারগিরি কইরেন। কুহু তাহমিদকে ঠেলে ওয়াশরুমে ঢোকায়। এরপর সে নিচে যায় তাহমিদের জন্য শরবত আর নাস্তা আনতে। রাতে তাহমিদের বুকে মাথা রেখে কুহু শুয়ে আছে। এখন প্রতিটা রাতেই তাহমিদের বুকে মাথা না রাখলে কুহুর ঘুম আসে না। এই বুকটা ওর পরম নির্ভরতার স্থান, যেখানে মাথা রেখে অনন্তকাল পার করে দিতে পারবে কুহু। তাহমিদ এক হাত কুহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অপর হাত দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে রেখেছে। থেকে থেকে কুহুর মাথায় চুমু দিচ্ছে। পরম আবেশে কুহু চোখ বন্ধ করে উপভোগ করতে থাকে তাহমিদের বিন্দু বিন্দু ভালোবাসা। তাহমিদের এই বিন্দু বিন্দু ভালোবাসা দিয়েই এক অন্তরিক্ষ বৃত্ত পূরণ করেছে কুহু। সমাপ্ত।